আশা করেছিল দরজা খুলে যেন অন্য কোনো মেয়েকে দেখতে পায়। সে ভুল দেখেছিল এতক্ষণ, কিন্তু না, ওটা রাজকুমারী এরিজনায়। আরও তাকে মুচকি হাসি উপহার দিয়ে ভিতরে ঢুকলো। বাড়িটা সুন্দর একতলা, তার চারপাশে পুরো বাড়ি ঘুরিয়ে একটা বারান্দা, যেটা নানা রকমের ফুলের বাহারে রঙিন হয়ে আছে। আরুর খুব ভালো লেগেছে বাড়িটা। এটা তার শ্বশুর বাড়ি, তার বাড়ি ভাবতে মুখে তার এক চিলতে হাসি ফুটে উঠল। কিন্তু ভিতরে ঢুকে অরাবের বিছানার দিকে তাকাতে দেখলো অরাব ঘুমিয়ে আছে। পুরো শরীর ল্যাপের ভিতর একটুও দেখা যাচ্ছে না। তার জানা মতে অরাব কখনো এভাবে ল্যাপে মুখ ডুবিয়ে ঘুমায় না। প্রিয়ম আরুকে এভাবে তাকিয়ে থাকতে দেখে মুখ খুলল। ভাবিজান, আপনাদের মধ্যে কি হয়েছে আমি জানতে চাই না, হয়তো কিছুটা আন্দাজ করতে পারছি, কিন্তু এই মুহূর্তে ভাইয়ের আপনাকে প্রচুর প্রয়োজন। এসেছে থেকে খুব একবার দুবার শুধু তার মুখে হাসি দেখেছি, শরীরের অবস্থা যাতা বানিয়েছে একদম। এর সাথে প্রিয়ম অরাবের অসুস্থতার কথাও বলল। আরও সব সুরে মুখ চেপে ধরে কেঁদেই উঠল। লোকটাকে এই জন্য সকালে এইরকম দেখাচ্ছিল। আমি আজ একটু এখানে থাকি। আরও কাঁদতে কাঁদতে বলল। প্রিয়ম অবাক হয়ে আরুকে দেখছিল কিভাবে তার ভাইয়ের জন্য কাঁদছে। আরুর কথায় মৃদু হাসল। অবশ্যই, তবে আমি আপনাকে দেখে ফেললে কিন্তু কেলেঙ্কারি ঘটে যাবে, তাই সাবধান। আমি ভাইয়ের জ্বরটা দেখে যাই একবার। বলে প্রিয়ম লেপ সরিয়ে দেখল অরাবের জ্বর আবারও বেড়েছে। সে ডাক্তারের পরামর্শে দেওয়া ইঞ্জেকশনটা দিয়ে দিল। ডাক্তার বলেছিল জ্বর বাড়লে এটা দিতে। তারপর প্রয়োজনীয় সব কিছু আরুকে দিয়ে সে বের হয়ে গেল। ঘরের দরজাটা কোনো মতে লাগিয়ে আরু আস্তে আস্তে অরাবের মুখের সামনে বসলো। কপালের কাটা জায়গাটা অনেকটা ফুলে গেছে, ব্যান্ডেজের উপরেও রক্ত উঠে লাল হয়ে আছে। সে ডুকরেই কেঁদে উঠল। অস্থিরভাবে দুই হাতে আঁচলায় অরাবের মুখটা নিয়ে মৃদুমন্দ ভেজা স্পর্শে ভরিয়ে তুলল মুখটা। গালের সাথে গাল লাগিয়ে বসে রইল, কিন্তু বেশিক্ষণ পারল না। অরাবের গায়ের গরমে ছটফট করে উঠল সে। এ কি অবস্থা করেছে নিজের অরাব? আমি তো আমার অরাবকে হাসি খুশি সুস্থ রেখে গিয়েছিলাম। আপনি আমার আমানতের খেয়ানত কেন করলেন? হ্যাঁ, একবারও আমার কথা চিন্তা হয়নি আপনার? আর কখনো আপনাকে এই অবস্থায় দেখতে পারবে না ভাবেননি আপনি? আরও কাঁদতে কাঁদতে বলল। আপনিও আমার আমানতের খেয়ানত করেছেন মিষ্টি মেয়ে। আপনাকে আমি ঘরে গিয়ে অনেক খুঁজেছিলাম, কিন্তু পাইনি। স্বামীর অনুপস্থিতিতে স্ত্রীর বাইরে যেতে নেই, জানেন না? অরাবের ভারিক্কি আওয়াজ আর পিঠে গরম স্পর্শে আরও চোখ মেলে তাকালো অরাবের দিকে, যে একটু একটু চোখ খুলে এক হাতে তার পিঠ আঁকড়ে ধরেছে আর তাকে দেখছে। মুখে তার মলিন হাসি লেগে আছে, চোখ মুখ ফ্যাকাশে হয়ে গেছে। ওষ্ঠদ্বয়ের গোলাপি বর্ণ যেন আরও বেড়ে গেছে শুষ্কতার কারণে। হাত বাড়িয়ে ওষ্ঠদ্বয় ছুঁয়ে দিল আরও। রুক্ষ হয়ে কাট কাট হয়ে আছে। আচ্ছা, ইদানিং আপনি শুধু আমার স্বপ্নে আসেন কেন? আপনাকে ছাড়া থাকতে পারি না বলে পুরোপুরি নিজের করে নিয়েছিলাম, তাও আপনি ছেড়ে চলে গেলেন। অরাব দুর্বল কণ্ঠে বলল। আমি নিরুপায় ছিলাম অরাব। একদিন না একদিন আমাকে আমার দায়িত্বের কাছে ফিরতেই হতো। আরও কান্নারত গলায় বলল। আমার খুব কষ্ট হচ্ছে, একটু বুকে জড়িয়ে নেবেন? অরাবের ক্লান্ত কণ্ঠস্বর যেন এবার একটু স্বস্তি চায়। আরও কোনো কথা না বলে অরাবের ল্যাবের ভিতরে ঢুকে গেল। যেতেই সন্তপনে অরাব তার মাথা এলিয়ে দিল আরুর পক্ষে। দুই হাতে শক্ত করে জড়িয়ে ধরল, স্ত্রীকে যেন ছেড়ে দিলেই হারিয়ে ফেলবে। আরু ঠোঁট কামড়ে কান্না আটকালো। মানুষটা তাকে প্রয়োজন, অথচ সে থাকতে পারছে না। তার জন্য নিজের কি অবস্থা করেছে। এমন হলে সে অরাবকে ছাড়া থাকবে কিভাবে? একদিকে দায়িত্ব, আরেকদিকে সংসার, দুটোই তার সাথে আষ্টে পিষ্টে জড়িয়ে। হাতের বন্ধন আরো দৃঢ় হতে আরো হাঁসফাঁস করে উঠল অরাবের গায়ের গরমে। যাব না কোথাও, আপনার কাছেই আছি। আরো আলতো করে অরাবের চুলে হাত গুলিয়ে বলল। প্রতিদিন এমন করে বলেন, সকালে আর উঠে দেখতে পাই না আপনাকে। ছলনাময়ী নারী আপনি। অরাব আরুর বক্ষে নাক মুখ ঘষে আদুরে কণ্ঠে বলল। আরুর হৃদস্পন্দন বাড়ছে অস্বাভাবিক গতিতে। এক হাতে অরাবের ঘাড়ের চুলে খামচে ধরল। কতদিন পরে স্বামী নামক মানুষটির সংস্পর্শে এসেছে। আপনি অসুস্থ, এখন ঘুমান, আমি মাথায় বিলি কেটে দিচ্ছি। আরও মৃদু স্বরে শুধালো। চলে যাবেন না তো? অরাবে বাচ্চাদের মতো ঠোঁট ফুলিয়ে বলল। তার থুতনি ঠেকালো আরুর বক্ষে।
সেইভাবে তাকিয়ে আছে আরুর দিকে। আরু মৃদু হেসে তার নাকে ঠোঁট ছোঁয়ালো। যাব না, আমার অরাব অসুস্থ, তাকে রেখে আমি কি করে যাব? আরু অরাবকে নিজের সাথে চেপে আদুরে গলায় বলল। অরাব ততক্ষণে ঘুমে তলিয়ে গেছে। আরু তার দিকে তাকিয়ে আছে এক দৃষ্টিতে। গা থেকে যেন আগুনের ফুলকি বের হচ্ছে, এত তাপ। কি করবে ভেবে না পেয়ে অরাবকে বক্ষ থেকে সরিয়ে বিছানা থেকে নামলো। আশেপাশে পর্যবেক্ষণ করে মিলল পানির পাত্র আর রুমাল। সেটাকে ভিজিয়ে অরাবের সারা শরীর যতটুকু পারল মুছিয়ে দিল। শেষ করে অরাবের মাথাটা নিজের কোলে নিয়ে মাথায় পট্টি দিতে দিতে কিছু দোয়া দুরুদ পরে ফু দিয়ে দিল। তার দাদিজানকে সে দিত, দেখতো সে। প্রিয়ম একটা শান্তির নিঃশ্বাস ছেড়ে একটু চোখ বুঝেছিল, কিন্তু দরজা কড়া নাড়ার শব্দে তৎক্ষণাৎ তার হৃৎপিণ্ড লাফিয়ে উঠল। সে ভুলে গিয়েছিল আজ তার আম্মি আব্বু ঠিকমতো ঘুমাবে না। এখন যদি ভাইয়ের ঘরে যায়, কেউ নিশ্চিত তাকে বাড়ি ছাড়া করবে। সে উঠে গিয়ে দরজার বাহিরে উকি দিল। মুহূর্তেই মেজাজটা গরম হয়ে গেল তার। আফজাল সাহেব অরাবে ঘরের দরজায় কড়া নাড়ছে। নিজের বউকে ঘরে রেখে অন্যের ঘরের দরজা কেন নাড়ছো? প্রিয়ম তিরিক্ষি মেজাজে বলল। বেয়াদব ছেলে, কথাবার্তা ঠিকভাবে বলো ওরা, ঠিক আছে কি না দেখতে এসেছিলাম। আফজাল সাহেব বিরক্ত হয়ে বলল। তুমি কি ভাবো সবাই তোমার মতো শক্তিশালী যে অসুস্থ শরীর নিয়েও নিশাচর প্রাণী হয়ে ঘুরবে? বউ তো তোমার একারই আছে। প্রিয়ম ভ্রু কিছুটা উঁচু করে বলল, দৃষ্টি তার সরু। বাবার সাথে এভাবে কথা বলো, লজ্জা করে না? এই বুড়ো বয়সে এমন রাত জাগো, তোমার লজ্জা করে না? অসভ্য ছেলে, মুখে একটু লাগাম দাও বুঝছো? ছেলেটা আমার অসুস্থ, তাও দেখতে আসতে পারবো না তোমার বেফাস মুখের যন্ত্রণায়। বলে সে ঘরের দিকে হাঁটা ধরল। কত দূর যেতে আবার পেছন ফিরে প্রিয়মের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে দিল। প্রথমবার বাসায় এসেছে, একটু মিষ্টি মুখ করিয়েছো? প্রিয়ম কোমরে হাত দিয়ে ফ্রুকুসকে বাবার প্রশ্নের মানে বোঝার চেষ্টা করলো। মানে বুঝতে তার চোখ বড় বড় হয়ে গেল। সে ওভাবে কিছুটা পেঙ্গুইনের মতো হেঁটে বাবার সামনে দাঁড়ালো। তুমি জানলে কিভাবে সে এসেছে? তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে জিজ্ঞেস করলো প্রিয়ম। আফজাল একটু অপ্রস্তুত হয়ে বলল। ভেতর থেকে দরজা বন্ধ, তাই বুঝেছি। তুমি কি বোঝো সবাই তোমার মতো একই কারণে দরজা আটকায়? প্রিয়ম খেকিয়ে উঠে বলল। আফজাল সাহেব অতিষ্ঠ হয়ে ধপাধপ করে চলে গেল তার ঘরে। আজ আর সে বের হবে না। প্রিয়ম বিশ্বজয়ের হাসি দিয়ে নিজের ঘরে পথ ধরল। এখন যদি একটু শান্তিতে ঘুমানো যায়। আজ আর তার বাবা ঘর থেকে বের হবে না, আর তার মা একবার গভীর ঘুমে গেলে উঠাতে কষ্ট, উচ্চ পাওয়ারের ওষুধ সেবনের জন্য। এদিকে দরজার কড়ার শব্দে আরও একদম চুপ হয়ে বসেছিল। কিন্তু শ্বশুর আর দেবরের এমন অদ্ভুত কথোপকথনে সে খিটখিট করে হেসে উঠল। অরাব রাগী দৃষ্টিতে আরুর দিকে তাকিয়ে আছে। কারোর হাসির কণ্ঠে তার ঘুম হালকা হয়ে গেছে। ওভাবে বাইরে বসে আছেন কেন? ঠান্ডা লেগে যাবে। অরাব জড়ানো কণ্ঠে বলল। আরু হক চকিয়ে গেল। অরাবের কি জ্বরের ঘোর ভেঙে গেল? এখন যদি আবার তাকে দূরে সরিয়ে দেয়? সে ভীত সতস্ত হয়ে তাকালো অরাবের দিকে। ভেতরে আসুন। অরাব গম্ভীর গলায় বলল। আরো তাড়াতাড়ি করে ঢুকে গেল। আবারও ল্যাপের ভেতর হাত দিয়ে দেখলো গায়ে গরম একটু কমেছে। শরীর ভালো লাগছে এখন? আরু তার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল। দুজনে মুখোমুখি শুয়ে আছে। দূরত্ব খুবই কম, নাকে নাক ছুঁয়ে যাচ্ছে। ঠোঁট শুকিয়ে কাঠ হয়ে গেছে। অরাব একইভাবে গম্ভীর গলায় বলল। আরু ভরকে গেল। সে ভিজিয়ে দিবে কিভাবে? এখানে তো কোনো ঘি নেই যে ঠোঁটে দিয়ে দিবে। কি করে ঠোঁট ভিজিয়ে দেব? ঘি তো নেই এখানে। আরু অসহায়ত্ব প্রকাশ করে বলল। আপনি না একটা মাথা মোটা। বলে অরাব দুর্বল হাতে আরুর ঘাড়ের কাছে চুলের গোছা তার হাতের মুঠোয় নিয়ে আসলো। দুজনের শ্বাস প্রশ্বাসে মিলে আরো অস্থির হয়ে গেল। কি করছেন? আপনি আমার উন্মাদনার কারণ আরও, আবার আপনি আমার উন্মাদনার নিবারণের কারণ। তাই আপনার থেকে দূরত্ব আমায় নির্জীব করে তোলে। আমি বাঁচতে চাই আরও। আমি উন্মাদ হতে চাই আপনার সংস্পর্শে। আমার প্রতিটা পদক্ষেপ আপনার বিচরণে হোক। কখন আমার থেকে দূরে যাবেন না। যেতে হলে আমার প্রাণটাকে নিঃশেষ করে যাবেন, কারণ বেঁচে থাকতে আপনার দূরত্ব আমাকে আমৃত্যু যন্ত্রণা দিবে। সেটা আমি সহ্য করতে পারবো না। অরাব কাতর কণ্ঠে বলল।
এই কদিনের দূরত্ব তার ব্যক্তিত্বকে নাড়িয়ে দিয়েছে, তাই সে বুঝে গেছে তার বেঁচে থাকতে হলে আরুকে প্রয়োজন। আরু খেপে গেল। ক্ষিপ্ত হাতে অরাবের গেঞ্জিটা টেনে ধরে বলল, কি বলছেন? একটা মেয়ের জন্য আপনি নিজেকে শেষ করে দিবেন? এতটা মূল্যহীন আপনার জীবন? হ্যাঁ, আপনার হাসি মুখ আপনার পরিবারকে আনন্দিত করে, আপনার মলিনতা আপনার পরিবারের সকলকে মলিন করে তোলে। এসব কি তুচ্ছ আপনার কাছে? তার জীবনের শঙ্কা রয়েছে, কখন কি ঘটে আল্লাহ তাআলা জানে। ক্ষমতার লোভের কাছে যে সব তুচ্ছ, তাই বলে কি তার কিছু হলে আমরা বাঁচবে না? আপনি কোনো সাধারণ মেয়ে নন আরু। আপনি আমার অর্ধাঙ্গিনী, আর অর্ধাঙ্গিনী মানে অর্ধেক অঙ্গ। অর্ধেক অঙ্গ ছাড়া একটা মানুষ বাঁচে কিভাবে বলেন? আর আমার পরিবার, আমার আত্মীয় প্রাণ সঞ্চার করে, তাই এই দুটোই আমার প্রয়োজন। কোনো একটা বিষয়েও আমি একটু ছাড় কাউকে দেব না। আরও চুলের গোছা আরো শক্ত করে ধরে বলল অরাব। খানিক ব্যথায় আরুর চোখ মুখ কুঁচকে নিল। আরু কেঁদে উঠল। এতটা ভালো কেন বাঁচবেন আপনি কাউকে যে তা আপনার ভালো থাকা কেড়ে নিবে? কি হাল করেছেন একবার দেখেছেন আপনার? আমি শরীর খারাপ থাকে তার কথা একবারও ভাবলেন না আপনি? ওরা আমারই দোষ ছিল আপনাকে নিজের সাথে জড়ানো। আপনার এত সুন্দর গোছানো জীবনটা আমি শেষ করে দিলাম। আরু অরাবের গলায় মুখ গুজে কাঁদতে কাঁদতে বলল, আপনাকে অনেক ধন্যবাদ মিষ্টি মেয়ে। এই নিরামিষ জীবনের ভালোবাসা এত সুন্দর একটা দিকের সাথে আমাকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য। আপনার কোনো দোষ নেই, দোষ আমাদের অবুঝ বেকুব মনের। যে কোনো কিছু মানে না, তার শুধু ভালোবাসা চাই। অরাব আরুর মাথা তুলে বলল। আরু তার কান্নারত লাল হওয়া চোখ নিয়ে অরাবের দিকে তাকিয়ে আছে। দুজনের দৃষ্টিতে দুজনের জন্য আকুলতা। হঠাৎ করেই অরাব দুষ্ট হাসি দিল আরুকে। আরু ভ্রু কুঁচকে গেল। এমন দৃশ্য সে নাক টেনে জিজ্ঞেস করলো, কি হয়েছে? অমন অশুভ রক্তের মতো তাকাচ্ছেন কেন? আমি বলেছে মেয়ে দেখবে আমার জন্য। ভাবছি এবার বিয়েটা করে নেব, তারপর এক হাতে বাচ্চা কাচ্চা উৎপাদন করতে হবে। নইলে আমি সন্দেহ দূর হবে না যে আমি একটা সুস্থ সবল পুরুষ। অরাব শয়তানি হাসি দিয়েই বলল। আরুর চেহারা মুহূর্তে রাগে লাল হয়ে গেছে। রাগে দুঃখে নিজেকে সামলাতে না পেরে অরাবের বুকের দিকে গেঞ্জি টেনে জোরে সরে একটা কামড় বসিয়ে দিল। অরাব ব্যথায় আরও চুলের মুঠি আরো শক্ত করে ধরল। বেয়াদব মেয়ে, থাপড়ে দাঁত ফেলে দেবো। কামড়ে শিখে গেছে তাই না? কালকে মিস্ত্রির কাছে গিয়ে হাতুড় দিয়ে দাঁতগুলো ভাঙায় আনবো। অরাব চুলের মুঠি ধরে আরুর মুখটা মুখের কাছে এনে বলল রাগে কণ্ঠে, একদম ঠিক করেছি। বউ রেখে অন্য মেয়ের দিকে চোখ দিলে উল্টো ঝুলিয়ে দেব। আরুও একই কণ্ঠে বলল। হিংসুটে, রাক্ষসী। অরাব চোখ গরম করে বলল। কিভাবে ভেজাবো? আরুও গরম চোখে ছাড়ি মেরে জিজ্ঞেস করলো। টিউব লাইট। বলে ওরা আরুর অস্ত্রদ্বয় নিজের আয়ত্তে নিয়ে নিল। অল্প স্বল্প স্পর্শে আরুকে নাজেহাল করে তুলল। মিনিটের মাঝে দুজনের রাগ ভুলে একে অপরকে আঁকড়ে ধরল। বেশ খানিকটা সময় পর যখন আরুর শ্বাস নেওয়ার জন্য ছটফট করতে লাগলো, অরাব তখনও ছাড়ল না, নিজের ইচ্ছে মতো ছাড়ল। আরু হাঁপাতে হাঁপাতে অরাবকে একটা ঘুষি মারল। মরে যেতাম যদি। এটা আমাকে একা ফেলে রাখার শাস্তি। আমি এমন ছটফট করেছিলাম, কেঁদেছিলাম, কিন্তু আপনি আসেননি, বুকে নেননি। ওরা বাচ্চাদের মতো করে বলল। আরও তাকিয়ে তাকিয়ে শুনছে তার জ্বরের ঘোরে বেহুশ স্বামীর অভিযোগগুলো, যেগুলোর জন্য সে অনুতপ্ত। ওরা ফের আরুকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ল। এবার সে শক্ত করে ধরেছে, পালাতে পারবে না। তার স্বপ্নে আসা কল্পনাময়ী ছলনাময়ী নারী। মানুষ বড়ই বিচিত্র প্রাণী। সময়ের বিবর্তনে যে তাদের কত রূপে দেখা মিলে তা অরাবের অজানা নয়। তবুও সে আশা রাখে বহুত কিছু। এই জীবনে 30টা বছর বুড়ো বয়সে প্রেমে পড়ল এক 26 বছরের নারী, যেটা এই সমাজে বিরল দৃশ্য। 26 বছর পর্যন্ত কোনো নারী অবিবাহিত থাকে না। এই বয়সে দুটো সন্তান তাদের কাছে সাধারণ ব্যাপার। 3টা হলে তা অতি সাধারণ। বাবা, কি লক্ষ্মী বউ গো তোমার, সাক্ষাৎ অন্নপূর্ণা। সেও ভেবেছিল তার ভাগ্যে হয়তো তার মা এমনই কোনো অন্নপূর্ণার সাথে বেঁধে দিবে, কিন্তু সে নিজেই যে লাফিয়ে পড়ে বিয়ের পিঁড়িতে বসবে এটা তার কল্পনাও ছিল না। কথায় আছে না, মানুষ নিজের বিপদ আপ্যায়ন করে ডেকে আনে। চিন্তা ভাবনা ছাড়া আর সফলতা দরজায় দাঁড়ালে বলবে আমার একটু ভাবার প্রয়োজন। ততদিনের সফলতা অন্যের দুয়ারে কড়া নেড়ে ফেলেছে।
ওরা পড়াশোনা ডাক্তারি নিয়ে খুবই মনোযোগী, কিন্তু এর মধ্যে এই প্রেমে পড়ার মতো এমন একটা ছেঁচড়ামো করবে, তাও আবার এমন নাওয়া খাওয়া ছেড়ে দেওয়ার মতো প্রেম, তা সে জিন্দেগিতেও ভাবতে পারেনি। এই বিধ্বংসী নারী তাকে কোথায় নিয়ে আসলো? অবস্থান দেখলে তার মেজাজ খারাপ হয় ইদানিং। ইতিহাস তাকে সেরা কাঁদনে প্রেমিক হিসাবে আখ্যায়িত করতেও কুণ্ঠাবোধ করবে না। তার স্পষ্ট মনে আছে, সে ছোটবেলায় ৮ বছর বয়সে বাবার মার খেয়ে যে একবার কেঁদেছিল, তারপর আর কখনো কাঁদেনি। এমনকি দাদা দাদির মৃত্যুতেও শুধু একটু মুখ ভার হয়েছিল, কিন্তু কান্না যেন অসম্ভব ব্যাপার স্যাপার। অথচ এই ১.৫ মাসের ব্যবধানে তাকে একদম কাঁদুনে বানিয়ে দিয়েছে ওই বেয়াদব নারী। আঁকড়ে ধরার অভ্যাসটা থেকে যাওয়ার ঘুমের মাঝেও আঁকড়ে ধরতে গিয়েছিল, কিন্তু কারোর অস্তিত্বের খোঁজ পেল না। বুঝলো আজও একই স্বপ্ন দেখেছে। দেওয়ালে ঝুলানো আদিকালের একটা ঘড়ি ঢং ঢং শব্দ করে উঠল। সেটার দিকে তাকিয়ে দেখলো বাজে বেলা ১১টা। শরীর নাড়াচাড়া করতে বুঝলো শরীর ব্যথা হয়ে আছে, মাথাও ব্যথা। আর মোড়া ভেঙে দুর্বলভাবে বিছানা থেকে নামলো ওরা। তৎক্ষণাৎ মনে হলো তার চারপাশ ঘুরছে। ধপ করে আবার বিছানায় বসে পড়ল। পিয়াসা এমন সময় এসে তাকে তেল দিয়ে দিতে শুরু করলো। মাথাটা ভার হয়ে আছে তাই না বাবু? তেল দিয়ে দিচ্ছি, একটা গোসল দিয়ে দে, দেখবি শরীর সতেজ হয়ে উঠবে। আমি ভাত নিয়ে আসছি, কত বেলা হলো না খেয়ে আছিস। অরাপ মলিন হেসে মায়ের কোমরে ২ হাত আঁকড়ে ধরে মাথা ঠেকালো মায়ের শরীরে। প্রিয়াসা মুচকি হেসে ছেলের মাথায় সুন্দর করে তেল দিয়ে দিচ্ছে। শরীরের দুর্বলতা এখনো যায়নি। ওদিকে আসতে না আসতে ছুটি শেষের পালা। আগামী বৃহস্পতিবারে ট্রেন ধরে তাকে ছুটতে হবে নিজের গন্তব্যে। সেখানে যে তার ছেলেটা অপেক্ষায় কত রুগ্ন। শরীরের সাথে না পেরে ওঠা মানুষগুলো থাকে একটু ভালো থাকার আশায়। প্রিয়াসা যেতেই অরাব গোসলে যাওয়ার জন্য উঠে দাঁড়ালো। পরনের গেঞ্জি খুলে আর সে সামনে যেতে তার চোখ মুখ সংকুচিত হয়ে গেল। সে ভ্রু কুঁচকে নিজেকে খুঁটে খুঁটে দেখছে। দৃষ্টি তার বুকের ডান পাশটায়, যেখানে স্পষ্ট জলজল করছে। উপরে নিচে তিনটা ৬টা দাঁতের কামড়ের দাগ। রক্ত বের হয়ে অনেকটা জমাট বেঁধে আছে। এরই মধ্যে প্রিয়ম তার ঘরে ঢুকে তার আলমারিতে কিছু খুঁজছে। এটা কিভাবে হলো? অরাব নিজের বুকের দিকে ইশারা করে প্রিয়মের উদ্দেশ্যে বলল। কোনটা ভাই? প্রিয়ম আলমারিতে দৃষ্টি রেখেই বলল। এদিকে তাকা। অরাব বলতেই প্রিয়ম ভাইয়ের দিকে তাকালো। মুহূর্তে তার চেহারার রং উড়ে গেল। এখন সে কই পালাবে? তাকে বলতে মানা করে নিজে দাগ বসিয়ে গেছে। কেন যে সে এই বিবাহিতদের পাল্লায় পড়ে? আমি জানি না ভাই। প্রিয়ম বোকা বোকা হেসে পড়ল। তাই না? কাল রাতে তো তুই আমার সাথে ছিলি, তুই না জানলে আর কে জানবে? অরাব তার ঘরের দরজা লাগাতে লাগাতে পড়ল। কি? ছি ভাই, তুমি আমায় এমন মনে করো? প্রিয়ম মুখ বড়সড় একটা হা করে নাটকীয় ভঙ্গিতে বলল। কেমন মনে করি? বলে ওরা বিছানার ঝাড়ু দিয়ে প্রিয়মের ঘাড়ে ধারাম করে একটা লাগিয়ে দিল। এখন তুই সত্যিটা বলবি নাকি মার খাবি? অরাব আরও 2টা ঘা লাগিয়ে বলল। ততক্ষণে প্রিয়ম খাটের উপর উঠে গেছে লাফাতে লাফাতে। আরে ভাই, আমি সত্যি বলছি, আমি কিচ্ছু জানি না। ওটা মনে হয় মহারাজ সারফারাজের বড় বিড়ালটা করেছে, বুঝেছ? আমি কিন্তু কিছু বলিনি। বলতে বলতে সে দৌড়ে বারান্দায় চলে গেল, যাতে যে কোনো সময় পালিয়ে যাওয়া যায়। অরাব চোখ বন্ধ এক লম্বা শ্বাস নিল। তাকে এসব কে বলেছে? একা একা এসেছিল ওখানে? প্রিয়মের দিকে তাকে জিজ্ঞেস করলো। আহা, কি ভালোবাসা! প্রিয়ম বিদ্রুপ করে বলল। যেটা জিজ্ঞেস করছি সেটা বল ফাজিল। অরাব আবারও ঝাড়ু দেখিয়ে বলল। টেলিফোন করেছিল, তারপর গিয়ে নিয়ে এসেছি। অনেক কান্নাকাটি করছিল। প্রিয়ম বুকে হাত ভাঁজ করে দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে বলল। ওইটাই শুধু পারে। অরাব বিড়বিড় করল। প্রিয়ম তার কৌতূহল মেটাতে তৎপর হয়ে উঠল। ইতিমধ্যে সে বাবার থেকে সব শুনেছে। তার নিরামিষ ভাই যে ভালোবেসে বড়সড় ধাক্কা খেয়েছে, ভাবতেই তার হাসি পায়। তার ভাবিজান আসলেই সব কিছুতে এগিয়ে, একদম তার ভাইটাকে নাকানে চোবানি খাইয়ে আমিষ বানিয়ে ছেড়েছে। তারপরেও তার মানতে কষ্ট হচ্ছে। ভাই, এটা কিভাবে সম্ভব? তুমি আর রাজকুমারী এরিজোনা, মানে তুমি বুঝে শুনেই সব করেছো?
অরাব শুনেও না শোনার ভান করে গোসলে ঢুকে গেল। অমনি প্রিয়মের বিকট চিৎকার কানে ভেসে উঠল। গরম পানি ছাড়া গোসলে যাচ্ছেন কেন মহারাজ? মহলে আজ পরিবারের সবাই একত্রিত হয়েছে, মূলত সরফরাজ সবাইকে কিছু বলবে তাই। ভাইজা কিছু বলবেন বলছিলেন? শাহেদ উৎসুক হয়ে বলল। হ্যাঁ, তার জন্যই ডাকা। আমি রাজকুমারী অ্যারিজোনার বিবাহ কার্যক্রম সম্পন্ন করেছি। সরফরাজ মুখে হাত ঠেকিয়ে গম্ভীর গলায় বলল। সবার মাথায় যেন ছোটখাটো একটা বাস পড়ল। এই একটাই সুযোগও তো ছিল যার দ্বারা তার এই সিংহাসনের উপর নিজেদের অবস্থান দৃঢ় করতে পারত, সেটাও কি এখন থাকলো না? সাদ্দাম আর শাহেদ একে অপরের দিকে অবিশ্বাস্য চাহনি দিয়ে অনুরূপের দিকে তাকালো, যে নির্বিকারভাবে এরিজনা আর সরফরাজের দিকে তাকিয়ে আছে। আপনি এটা কি বলছেন ভাইজান? বিবাহ কার্যক্রম সম্পন্ন করেছেন মানে কি? সে তো অনিরূপের বাগদত্তা, আর কাউকে কিছুই না জানিয়ে এভাবে? সাদ্দাম তেতে উঠে বলল। সে অনিরূপকে বিয়ে করতে চায় না, সে অন্য কাউকে ভালোবাসে, আর তার মতের বিরুদ্ধে কোনো কাজ করা আমার জন্য বিষয়টা নিন্দনীয়। নিন্দনীয়? যে সে বাইরে গিয়ে এমন নষ্টামি করে বেরিয়েছে, আর এখন আপনি নামে দিচ্ছেন ভালোবাসা, সেটা নিন্দনীয় নয়? কার সাথে ছিল সে এতদিন? সাদ্দাম ক্ষিপ্ত হয়ে বলল। রাগে সে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছে। এটা তার একমাত্র সুযোগ ছিল, তা কিছুতেই হাতছাড়া করতে পারে না। দিনের পর দিন বাড়িতে বউ রেখে পতিতালয়ে পড়ে থাকা এটা আপনাদের তিনজনের জন্য যদি নষ্টামি না হয়, তো আমি আমার স্বামীর সাথে ছিলাম এতদিন, এটা কি করে নষ্টামি হলো চাচাজান? পুরুষ করলে তা পুরুষত্ব, সেটা স্বাভাবিক, আর নারীরা করলে তা বেশ্যা, নষ্টামি। আরও তীক্ষ্ণ স্বরে কথাগুলো বলল। অনুরূপের মা আর চাচি মাথা নত হয়ে গেল। তারা ব্যর্থ এই বিষয়ে স্বামীদের কাছ থেকে স্বীকৃতি পেয়েছে, এটাই তাদের জন্য অনেক। এর বিরুদ্ধে আওয়াজ তুললে যতটুকু আভিজাত্য আর সম্মান পাচ্ছে তাও যাবে। পুরুষদের মাঝে এভাবে গলা উঁচু করে কথা বলতে এই এরিজনা ছাড়া আর কেউ পারবে না। মূর্খ নবাব বানিয়েছে তো। ওটাকে একটা আস্ত বেয়াদব। যেখানে নারীরা নিজেদের স্বামীর সাথে চোখে চোখ রেখে কথা বলে না, সেখানে এই নারী পরপুরুষের চোখে চোখ রেখে আঙ্গুল তুলে কথা বলে। সরফরাজ মেয়ের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। এতটুকু নোংরা কথায় তার মেয়েটা ভেঙে পড়েনি, বরং সাহসিকতার সহিত এর প্রতিবাদ করেছে। এটুকুই যথেষ্ট তার সামনে কংক্রিটের পথগুলো চলার জন্য। সে নিশ্চিন্ত। দেখলেন ভাইজা, এই তুচ্ছ নারীদের যত আশকারা দেবেন তারা মাথায় চড়ে নাচবে। এদের রাখতে হয় পায়ের নিচে, নইলে নিজের চাচার সাথে কিভাবে কথা বলতে হয় তাও জানে না। সরফরাজ ভাইয়ের এমন কথায় ক্ষুদ্র চোখে তাকালো। তুই তুচ্ছ নারী ব্যতীত আপনি দুনিয়াতে আসতে পারতেন না, এদের সঙ্গে ছাড়া আপনার চলেও না। মোট কথা, আপনি নারীদের থেকেও তুচ্ছ, তাই নিজের জ্ঞানের এমন সংকীর্ণতার পরিচয় দেবেন না সাদ্দাম। ভুলে যাচ্ছেন আপনি আমার মেয়ে স্পর্শে, ভুলে যাচ্ছেন আপনি আমার মেয়ের সম্পর্কে কি কথা বলছেন। সরফরাজ বলল। আপনি যাকে তুচ্ছ নারী বলছেন সে এখন বর্তমানে এই সিংহাসনের অধিকারী, আর এইখানে কখনো আত্মীয় পরিবার বিবেচনা করা হয় না। আপনার এমন দুঃসাহসিকতার জন্য আমি আপনাকে কোথায় পাঠাতে পারি বলুন তো চাচাজান? কারাগার নাকি শুলে? আরও শান্ত কণ্ঠে বলল। সাহস আর সাদ্দাম চুপসে গেল। চোখের সামনে ভেসে উঠল এক বিশ্রী দেখতে চেহারার লোক, যার শুধু চোখের সাদা অংশে দৃশ্যমান, বাকি সব অন্ধকার। তার চোখের সামনে জ্বলন্ত রড ধরে আছে, সেই দ্বারা বেয়ে একটা শীতল স্রোত বয়ে গেল। আর শাহেদ সে এমনিতেই ভেজা বেড়াল, সম্মুখে কিছু বলে না, অথচ পেছনে সরফরাজ আর এরিজনাকে দিনে 3 বার কেটে টুকরো টুকরো করে। তাই সকল ঝড়চাপটা সাদ্দামের উপর দিয়েই যায়, আর এ বসে পা না যায়। নিজে ঠিক তো দুনিয়া ঠিক। অনিরূপ এক দৃষ্টিতে এরিজনার দিকে তাকিয়ে আছে। ইদানিং তার ব্যবসা ক্ষতিগ্রস্ত হচ্ছে। সারাদিন এই নারীটাকে আয়ত্তে আনার চিন্তায় মগ্ন থাকে যে, কিন্তু এত সব কি কাজে লাগলো? কোথা থেকে এক নির্বোধ হায়নারা এসে তার শিকারীকে ছো মেরে নিয়ে গেল? আপনারা খাওয়া শুরু করুন তাড়াতাড়ি। অনিরূপ সুন্দর স্নিগ্ধ বিনয়ী একটা হাসি দিয়ে বলল। আরও একটা ভ্রু উঁচু হয়ে গেল অনিরূপের এমন হাসিতে। কতই না বিশ্রী হাসি। উপস্থিত সকলে চমকে গেল অনিরূপের এমন কথার। সাদ্দাম পারলে এই মুহূর্তে অনিরূপকে গলা টিপে হত্যা করে, অপদার্থ একটা। পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে সবাইকে, আপাতত এইটুকুই।
বলেই ক্রস্ত পায়ে হেঁটে বেরিয়ে গেল। আর আরও আনমনা হয়ে অনিরূপের দিকে তাকিয়ে আছে। অনিরূপের এত শান্ত আচরণ তাকে অশান্ত করে তুলতে সক্ষম। প্রিয়ম সোফার সামনে ছোট টেবিলটার উপর বিগত দিনের সকল পত্রিকার কাগজ মেলে রেখেছে, যেখানে প্রত্যেকটা রাজকুমারী এরিজোনার চিত্র, তার বিবরণ, অভিষেকের অনুষ্ঠানের জাঁকজমকপূর্ণ আয়োজন, সবকিছুই বিবরণ রয়েছে। বিভিন্ন আঙ্গিকে এরিজোনার সাদা কালো চিত্র দিয়ে কোনোটাই সে ব্রিটিশদের মতো প্যান্ট শার্ট পরে ঘোড়ায় চড়ে আছে, তো কোনোটাই একগাল হাসি হেসে আছে, তো কোনোটাই সে শপথ পাঠে নিমগ্ন। ছোট ছেলের সাথে সাথে পিয়াসাও চোখ বড় বড় করে দেখছে। এটা প্রিয়মের কারসাজি, মায়ের প্রতিক্রিয়া দেখার জন্য। দেখ বাবু, কি সাহসী মেয়ে, বিশাল বিশাল ঘোড়ায় চড়ে, আর তোরা দুই গর্দভ একটা সাইকেলও চালাতে পারিস না। প্রিয়াসা পত্রিকাগুলো দেখছে আর বলছে। প্রিয়ম ঠোঁটে ঠোঁট চেপে মায়ের দিকে তাকালো। ছোটবেলায় পড়াশোনা ব্যতীত অন্য কোনো কিছুতে মন না যায়, তাই কখনো তাদের একটা সাইকেলও কিনে দেয়নি, অথচ ঠিক সময় মতো অনভিজ্ঞতা দিয়ে খোঁচাটা দিয়ে দিয়েছে। বিকেল 3টা। আফজাল, প্রিয়ম আর অরাব ছাদে বসে বাদাম খাচ্ছে তিনজনে। আকাশ একদম পরিষ্কার। দালানের পশ্চিম পাশ থেকে কাগজ ফুলের গাছ দেওয়াল বেয়ে উঠে ওই পাশটা একদম ফুলে রঙিন করে রেখেছে। ছাদে লেবু গাছ আছে, কাঁচামরিচ গাছ, ধনিয়া গাছ আর টমেটো গাছ লাগানো। এগুলো আফজাল সাহেব লাগিয়েছেন। মোট কথা, বিকেলের পরিবেশটা সুন্দর। এটা তার দাদার বাড়ি, সেটাতে এখন তারা থাকে। অরাবের খুব বেশি ভালো লাগছে পরিবেশটা, মনটাও কিছুটা ফুরফুরে। কারণ অবশ্য আছে, এই যে জানতে পারলো গতকাল মেয়েটা তার কাছে ছিল, তার বুকেই ছিল। ভাবতে মুখের আলতো হাসি রেখা ফুটে উঠল। ভালোবাসার মানুষটি পাশে থাকলে সুখ সুখ অনুভব হয়। আর সে যদি হয় প্রেমিকারূপী স্ত্রী, তাহলে তো কোনো কথাই নেই। যেমন বেদনা দিতে জানে, আবরণ নিবারণ করতেও জানে। সোয়েটারের পকেটে ঢুকিয়ে রাখা হাতটা মৃদু তুলাতে ঝিনঝিন শব্দ কানে ঝংকার তুলল। ঠোঁটের কোনায় হাসিটা একটু চড়া হয়ে গেল। লেপের ভিতরে এটা পেয়েছে, তার দেওয়া বিয়ের পরের সে প্রথম উপহার। আর ওকে করা তার প্রথম গভীর স্পর্শের সাক্ষী এই নূপুর। তোমাদের মতো বিবাহিত রাত জাগার নিশাচর প্রাণীদের দেখে আজ আমার নিজেকে কেমন যেন অন্যান্য গর্বিত লাগছে। প্রিয়ম বেশ গম্ভীর হয়ে বলল। আফজাল সাহেব আর চোখে একবার দেখে নিলেন তার বাদর ছেলেকে। সে নিশ্চিত এখন এমন কোনো কথা বলবে যাতে তার গা জ্বলে যাবে। বেশ খানিকক্ষণ চুপচাপ ছিল কিনা তার বাদর ছেলেটা। অরাবও ঠিক একইভাবে চোরা চোখে তাকালো ভাইয়ের দিকে, কিন্তু কেউ কোনো কথা বলল না। তাদের কাছ থেকে কোনো সাড়া না পেয়ে প্রিয়মের মনক্ষুণ্ণ হলো। জিজ্ঞেস করবে না কেন? তুমি নিজেই তো একটা ফাটা বায়োস্কোপ, একা একাই চলতে থাকো, সাইড লাইনের প্রয়োজন পড়ে না। আফজাল বাদাম খুঁড়তে খুঁড়তে বলল। এখন তো আমাকে ফাটা বায়োস্কোপ লাগবে। তোমার তো বিবাহিত রাত জাগা দরজা লাগানো নিশাচর প্রাণী, আর আমি তো একা, আমার সঙ্গী হলো আমার মুখ। প্রিয়ম দাঁতে দাঁত চেপে বলল। অরাব অবাক হয়ে গেল, সাথে সাথে একটু অপ্রস্তুত হলো। বাবার সামনে কিনা এই ছেলে এসব কথা বলছে। আফজালের হাতে কোনো প্রতিক্রিয়া দেখা গেল না, সে অভ্যস্ত এগুলোতে শুনতে শুনতে। অরাব রেগে চেয়ারের পাশ থেকে থপ করে একটা লাথি মেরে দিল প্রিয়মের পায়ে। প্রিয়ম লাফিয়ে উঠল, ভাইয়ের দিকে তাকাতেই দেখল সে চোখের ইশারায় থামতে বলছে। আফজাল সাহেব প্রিয়মের লাফানো দেখে জিজ্ঞেস করলো। কি হয়েছে? বাদরের মতো লাফাচ্ছ কেন? প্রিয়ম হাসার চেষ্টা করলো। কিছু না, মনে হয় বিবাহিত ইঁদুর কামড়েছে, বুঝেছ? তুমিও তো বিবাহিত, ভালো বুঝবে। অরাব প্রিয়মের কাণ্ড কারখানা দেখে অবাক হলো বটে। সে কোনোদিন বাবার সাথে কখনো উঁচু নিচু করে কথা বলে না, অথচ এই ছেলেটি কি অনায়াসে বাবার সাথে এমন সব কথা বলছে, আর বাবা সহ্যও করছে। তুমি কি ভাবলে এভাবে কতদিন নিজের স্ত্রীকে বাপের বাড়ি রাখবে? সব ঠিকঠাক করে বাড়িতে নিয়ে আসো। আফজাল সাহেব গভীরতা বজায় রেখে বলল। তার কি আর সংসার করার সময় আছে নাকি? এত বড় সাম্রাজ্যের সাম্রাজ্ঞী সে, কত কাজ, কত দায়িত্ব তার। অরাবের গা ছাড়া ভাবে বলা কথা। বাহ বাহ, নিজের বউকে বাপার বাড়ি রেখে খরচ কমাতে চাইছো, ভালো বুদ্ধি। তোমার শ্বশুরের টাকায় বউ পালছো।
আফজাল সাহেব বিদ্রুপ করে বললেন। কিন্তু অরাবের কথাটা বেশ গায়ে লেগেছে। তাকে কি হ্যাংলা পুরুষ মনে হয় যে তার স্ত্রীকে শ্বশুরের টাকা চালাবে? ঠোঁটে ঠোঁট চেপে কিছুক্ষণ জীবনের হিসাব কষতে লাগলো। দরজায় কড়া নাড়ার শব্দে পিয়াসা দরজা খুলতে গেল। আর সবাই তো ছাদে এখন, তার নিচে বসে কত কাজ করতে হচ্ছে। দরজা খুলতেই তার চোখ দুটোতে সম্মুখ দৃশ্যটি বিস্ময়কর লাগলো। কিছুক্ষণ আগে দেখা সেই সুন্দরী মেয়েটির মতো লাগছে না? হ্যাঁ, এটা তো রাজকুমারী এরিজোনার মতোই লাগছে। তখন তো কি জমকালো পোশাকে, ভারী ভারী অলংকারে অন্যরকম লাগছিল। কিন্তু তার বেশভূষা এরকম কেন? পরনে তার একটা মণিপুরি শাড়ি, মেরুন আর বাদামি রঙের ইংলিশ ম্যাডামদের মতো হাতে কানে গলার, তার মতো ছোট ছোট সোনার অলংকার, চুলে হাত কোপা করা, তাতে গাছটা লাগানো। এক কথায় অসাধারণ। মেয়েটি এই সাধারণ পোশাকেও যেন সৌন্দর্য ঢাকতে পারছে না, বরং বেড়েছে। সে মিষ্টি হাসি উপহার দিল। আরও গোল গোল চোখে বোঝার চেষ্টা করছে সামনের মহিলাটিকে কি বলে সম্বোধন করা যায়। নিতান্তই অল্প বয়সী একটা মহিলা। বয়স কত হবে আন্দাজ করলে 35 কি 36। অরাবদের কোনো আত্মীয় নাকি? অরাবের মা কোথায়? আসসালামু আলাইকুম আপা। অরবের আম্মিকে একটু ডাকা যাবে? আরও মুচকি হেসে বলল। প্রিয়াশা ভরকে গেল। হাঁটুর বয়সী মেয়ের থেকে এমন সম্বোধনে 30 বছরে এমন দামড়া ছেলের মাকে কিনা আপা বলে? অল্প বয়সে বিয়ে হয় কি 45 বছরে এসো বয়স বোঝা যায় না? ছেলের সঠিক সময়ে বিয়ে দিলে এতদিনে দাদি হয়ে যেত। রাজকুমারী এরিজোনা, আপনি? আন্দাজটাকে সত্য প্রমাণ করার তীব্র প্রচেষ্টায় প্রিয়াশার এমন প্রশ্ন। আরও মাথা নেড়ে সায় জানালো। প্রিয়াশার মুখের হাসি ফুটে উঠল। তাদের সরফরাজ কন্যা নাকি তাদের এই কুঠি করে পা রেখেছে। কি সৌভাগ্য, কি সৌভাগ্য! সে খুশিতে আপ্রতুল্য হয়ে কিছু বলতে যাবে, তার আগেই সাই সাই করে তাদের লোহার কোমর সমান গেটের সামনে দুটো যানবাহন থামলো। রাজবাড়ির এগুলো। চারপাশে সৈন্যদের ভরে যেতেও সময় লাগলো না। আস্তে আস্তে গাড়ি থেকে রাজা সরফরাজ, তার স্ত্রী আলিয়া আর রাজকুমারী রুসিফা এবং আজগর আর রেমনা বের হয়ে এলো। পিয়াসার সব উৎফুল্লতা এবার উড়ে গেল। তারা কি কোনো ভুল করেছে? আবার নির্বাসিত করে দেবে না তো তাদের?